প্রবাসে যাওয়ার ইচ্ছে কখনোই ছিল না, কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছার পথে হাঁটে না। পারিবারিক ঝামেলা, টানাপোড়েন, দায়িত্ব সব মিলে আজ আমাকে এই পথ বেছে নিতে হচ্ছে। আজ সেই বাড়ি ছাড়ছি অস্পষ্ট ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে। মার চোখে পানি, বাবা নীরব, আর এই দৃশ্যটা কোনোদিনই ভুলবো না। আমাদের স্থানীয় বাজার থেকেই আমরা কিছু বৈদেশিক মুদ্রা নিয়ে নিব। আমি যে দেশে যাব সে দেশের কারেন্সি আমরা মানিক মিয়ার দোকান থেকে নিয়ে নিব। তার কাছ থেকে শুধু 100 টাকাই ছিল, মানে 100 রিয়াল ছিল। সেই রিয়ালটা নিয়ে আমরা রওনা দিলাম। গাড়ির জানালায় গ্রামের শেষ দৃশ্যটা দেখে চোখটা ঝাপসা হয়ে আসছিল। কত স্মৃতি, কত আশা, সব ফেলে যাচ্ছি। এই শহরের আলো আধারিতে আমার নিজের স্বপ্ন যেন কোথায় হারিয়ে গেছে। বহুল প্রচলিত একটি জায়গা, যে জায়গা দিয়ে আমি সহস্রাধিকবার অতিক্রম করেছি। আমার দীর্ঘদিনের কর্মস্থল, যেখানে শেষবারের মতো সিএনজি ফিলিং করার জন্য এখানে আসলাম। এখান থেকে সিএনজি নিয়েই আমরা চলে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। আমি নিজে ড্রাইভ করে যাচ্ছি, কারণ ওইখানে গিয়ে আমি গাড়ি ড্রাইভ করব, যার কারণে শেষবারের মতো একটা প্রস্তুতি আমি এই দেশ থেকে নিয়ে নিলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হওয়া আমার দীর্ঘ যাত্রা। মুখে হাসি ধরে রাখলেও ভেতরে ঝড় জ্বলছে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি, কারণ এখান থেকে আর পিছু ফিরে যাওয়া সম্ভব না। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে এখান থেকেই প্রিয় মানুষদেরকে বিদায় জানিয়ে দিচ্ছি। যদি বেঁচে থাকি ভবিষ্যতে দেখা হবে। বডি এবং মালামাল স্ক্যান করার পরে আমি চলে আসলাম টার্মিনালের ভিতরে। এখানে আমার যে মালামাল, সেই মালামালগুলো আলাদাভাবে প্যাকিং করার পালা। 300 টাকা দিয়ে আমি এখান থেকেই আমার যে লাগেজটা, সেই লাগেজটা আবার দ্বিতীয়বার প্যাকিং করে নিলাম। আজকে আমার যাত্রা শুরু হবে ইন্ডিগো ইন্ডিয়ান একটি এয়ারলাইন্স দিয়ে, যেটি দিল্লি ট্রানজিট হয়ে দামাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। আমরা এখন চলে আসলাম ইমিগ্রেশনের দিকে। একদম ফ্লাইটের আগ মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি ইমিগ্রেশন পার হয়ে। এখানে অনেক মানুষ কিন্তু বসে আছে। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি আছে। তো সবাই অপেক্ষা করতেছে কখন বিমান ছাড়া হবে। অবশেষে ডাক এসে গেল। একটি বাস দন্দমান আছে, আমরা এই বাসে উঠে পড়ব। এই বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে একদম বিমানের সামনে। অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি। এই স্থানটিতে অসংখ্য বিমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো পরিবহন বিমান। পাশাপাশি অনেকগুলো বাস এখানে দন্দমান আছে, যে বাস দিয়ে সাধারণ যাত্রীদেরকে বিমানের নিকটবর্তী নামিয়ে দেওয়া হয়। ওই দূরে দেখা যাচ্ছে আমাদেরকে পরিবহন করা সেই বিমানটি। আমরা এখনই বাস থেকে নেমে ওই বিমানে প্রবেশ করব।
নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়ার এক অতৃপ্ত বাসনা। কেউ প্রবাসী হচ্ছেন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, অথবা কেউ ওই জিদের বসেই প্রবাসে পাড়ি জমাচ্ছেন। এখানে সারিবদ্ধভাবে অসংখ্য প্রবাসী বিমানের ভিতরে প্রবেশ করতেছে। অনেকেই আছেন দিল্লিতে চিকিৎসা অথবা ট্যুরিস্ট হিসাবে সেখানে যাবেন, আর অনেকেই আছেন এই বিমানে চড়েই দাম্মামের উদ্দেশ্যে রওনা হবেন। তো আমরা এখন প্রবেশ করে ফেললাম বিমানের ভিতরে। বিমানের পরিবেশটা ছিল খুবই চমৎকার। আমি প্রথমে বুঝি নাই যে আসলে এটি ইন্ডিয়ান একটি এয়ারলাইন্স। যখন বিমানবালা যারা ছিল তারা হিন্দিতে কথা বলতেছিল, সেটা শুনেই আসলে বুঝতে পারলাম যে এটি ইন্ডিয়ান একটি এয়ারলাইন্স। ভিতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর, আর বিমানবালাদের ব্যবহার ছিল খুবই অমায়িক। তারা যাত্রীদেরকে তাদের সিট খুব চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে, এবং পাশাপাশি যারা বুঝতে পারতেছে না তাদেরকে সিট দেখিয়ে দিচ্ছে। তো আমি বসে একদম জানালার একদম পাশে। আমি আসলে সিট বেল্টটা লাগাতে পারছিলাম না, আমার পাশে একজন ভাইয়া ছিল, তিনি আমাকে সেই সিট বেল্টটা লাগিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। বিমানে বসে আছি, যাচ্ছি নিজের মাতৃভূমি ছেড়ে দূর প্রবাসে। তো চলার পথে অনেকের সাথে অনেক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। সবার কাছ থেকে ক্ষমা চাই, আমার নিজের পরিবার পরিজনের কাছ থেকে ক্ষমা চাই। হয়তো তাদের কাছে বেশি অপরাধ করেছি আমার কাছে মনে হইতেছে। নিজের মাতৃভূমি ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট, সে কষ্টটা মনের ভিতরেই রেখে দিলাম। আকাশের উপর থেকে দেখতেছিলাম যে আমাদের দেশটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা চমৎকার এক দেশ। কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে বসবাস করি, আমাদের সকলেরই স্বপ্ন থাকে নিজেকে প্রতিষ্ঠা করা। সেই প্রতিষ্ঠার জন্যই আমরা প্রবাসে পাড়ি জমাই। সেই যাত্রায় আমিও শরিক হলাম। বিমানের জানালা দিয়ে খুবই চমৎকার এক দৃশ্য অবলোকন করতেছি। বিমানের পাখাগুলা মেঘের ভিতর দিয়ে অতিক্রম করতেছে। এখন আমাদেরকে খাবার দেওয়া হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সে, একটি স্যান্ডউইচ পাশাপাশি একটি কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন সেই খাবারটা ট্রাই করব। আমি প্রচুর পরিমাণ ক্ষুধার্ত, তাই খাবার দেখে লোভ সামলাতে পারলাম না। তড়ি করে প্যাকটা খুলেই খাওয়া শুরু করে দিলাম। অন্য যে এয়ারলাইন্সগুলো আছে সেই এয়ারলাইন্সগুলোর ভিতরে ভারী খাবার দেওয়া হয়, তবে এই ইন্ডিগো এয়ারলাইন্সে হালকা খাবার দেওয়া হয়েছে। তবে খাবারের মান আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, অ্যাভারেজ মনে হয়েছে। বা যেটা বাজার থেকে কিনে খেলে প্রায় 50 থেকে 60-70 টাকা দিয়ে কিন্তু কিনা যেত। আর যে কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব একটা ভালো না। তো আমি যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তাই তড়ি করে খেয়ে নিলাম। আমার কাছে আসলে পেটটা বড়ই ছিল মুখ্য বিষয়, খাবারের স্বাদ আর যেমনই হোক। আকাশের বুকে 2 হাত প্রসারিত করে ছুটে চলা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। একটু পরেই আমরা চলে আসব দিল্লিতে। প্রায় 2 ঘন্টা ফ্লাই করার পরেই আমরা দেখতে পাচ্ছি দিল্লির মাটি। বিমানের জানালা দিয়ে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় অসংখ্য বিল্ডিং। আস্তে আস্তে বিমানটা নিচে নামতেছে। আমরাও দেখতে পাচ্ছি দিল্লির আকাশ থেকে জমিনের দৃশ্য। একটু পরেই আমরা এখান থেকে নেমে যাব। আমরা নেমে পড়লাম বিমান থেকে। এখানে আমাদের 2 ঘন্টা ট্রানজিট ছিল, সেই ট্রানজিটের পরেই আমরা চলে যাব দাম্মামের উদ্দেশ্যে। দিল্লির এয়ারপোর্টটা ছিল খুবই পরিষ্কার এখানে 2 ঘন্টা অবস্থানের পরেই আমরা দাম্মামের উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের সাথে অনেকেই ছিল দাম্মাম যাত্রী। আমরা এখন বসে আছি দিল্লি এয়ারপোর্টে। 2 ঘন্টা ট্রানজিট শেষ করার পরেই আমরা চলে আসি দাম্মামের উদ্দেশ্যে। আমার মামাতো ভাই সানি সে আমাকে রিসিভ করে। তো তার গাড়ি দিয়ে যাচ্ছি, তার বাসাতেই উঠবো। তার বাড়িতে অবস্থান করার আগেই বাংলা একটা রেস্টুরেন্ট থেকে সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। সেখান থেকেই 2 দিন অবস্থান করি তার বাসায়। তারপরে আমি চলে যাই রিয়াদে। 1 মাস অবস্থানের পরেও কোনো ইকামা নাম্বার এবং কাজের সন্ধান পাচ্ছিলাম না। পরবর্তীতে কোন কাজ করি এবং ইকামা নাম্বার কবে হাতে পাই সে বিষয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে ইনশাল্লাহ।